কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কৃষক, মিলারদের বিরুদ্ধে অভিযোগ। এক সপ্তাহের মধ্যে দাম কমার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। অর্থ বছরের প্রথম 6 মাসের লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দুর্নীতির কারণ বলছেন বিশ্লেষকরা। নির্বাচনে অনিয়মের অভিযোগে আসন ভিত্তিক তথ্য উপাত্ত জমা দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। তুলে ধরা হবে গণমাধ্যম ও কূটনীতিকদের কাছে, বললেন নেতারা। ঐক্যফ্রন্টে জাতীয় সংলাপের দাবি হাস্যকর, বললেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে সংসদে আসার আহ্বান। এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি, আইইপির প্রতিবেদন। বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা, অন্য দেশেও ব্যবহারের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। রাজধানী সহ সারা দেশে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারি বিক্রেতারা দুষছেন মিল মালিক আর খুচরা ব্যবসায়ীদের। বাজার নিয়ন্ত্রণের সব স্তরে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। অগ্রহায়ণে ঘরে ঘরে উঠেছে নতুন ধান। বাজারে চালের কমতি না থাকার কোনো কারণ নেই, কিন্তু দাম কমার বদলে গেল এক সপ্তাহ ধরে বাজারে প্রায় সব ধরনের চালের দামই বাড়ছে। রাজধানীর পাইকারি আড়ত ঘুরে দেখা যায় মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়, আটাশ 40 থেকে 42 টাকা, গুটি সন্না 34 থেকে 35 টাকা কেজি দরে। 3 বার বাড়ছে আপনার বস্তায় 150 থেকে 200 টাকা। এখন আমরা কিনতেছি বেশি দামে, তাই আমরা বিক্রিও করতেছি বেশি দাম। তারা ইচ্ছা করেই বাজারটাকে এরকম করতেছে। নির্বাচনের যে ব্যস্ততা ছিল, এই ব্যস্ততার কারণে তারা একটা সুযোগ নিয়ে নিচ্ছে। খুচরা বাজারে গিয়ে দেখা গেল পাইকারির চেয়েও 3 থেকে 4 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়, আটাশ 40 থেকে 44 টাকা, গুটি সন্না 37 থেকে 38 টাকা, আর পাইজাম বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন সীমিত লাভেই ক্রেতাদের কাছে চাল বিক্রি করছেন তারা। এটা কোনো সিন্ডিকেটের কাজ। নতুন সিজন, এখন চাইলাম হওয়ার কথা দাম হওয়ার কথা কম, সে জায়গায় আপনার দাম হঠাৎ করে 3-4 টাকা বেড়ে গেছে। মিল মালিক খুচরা আলাদের বদনাম করে, ওরা 1 টাকা বাড়াইলে মার্কেটে 6 টাকা বাড়ে। এই খুচরা বাজারে কম্পিটিশন, এখানে কে কার থেকে কমে বেচবো। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। আটা সেটা নিচ্ছে 45, 46, 48, এক দোকান এক রেট নিচ্ছে, কিন্তু এখানে সেটা দেখলাম 40 টাকা, 42, 41 টাকা এরকম পড়বে। আমি একজন কৃষকের ছেলে, আমার ধানের দাম পাচ্ছি না, অথচ আমি চাল বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। একে অপরের ওপর দোষ না চাপিয়ে বাজার নিয়ন্ত্রণে প্রতিটি স্তরেই নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহে হঠাৎ করে দিনাজপুরে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। মিল মালিকদের দাবি বাজারে ধানের দাম বাড়ায় চালের দাম ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতাদের অভিযোগ পর্যাপ্ত মজুদ থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। 50 কেজির প্রতি বস্তা স্বর্ণা চালের দাম বেড়েছে 60 টাকা, গুটি স্বর্ণা বেড়েছে 100 টাকা, আটাশ 250 টাকা। এছাড়া 29 চাল 150 এবং মিনিকেট বস্তা প্রতি 250 টাকা বেড়েছে। হঠাৎ করে ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসে দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। গত মাসে যা নিচে তারছে এখন প্রতি বস্তায় 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। 51 বেচলাম 1410 টাকা, গতবার থেকে একটু দাম কম পেলাম। কামেল কিষানের দাম, যে সারের দাম, ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল 1650-1700 টাকা, আবার ঘুরে 1900-1950 টাকা আসছে। এটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি সরকারের ক্রয় অভিযান ও ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালের দামই কমে গিয়েছিল। বর্তমান
ধানের দাম বেড়ে গেছে, চাউলের দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য আছে। যখনই প্রক্রিয়মেন্টটা চালু হয়েছে ধানের দামটা বৃদ্ধি পেয়েছে, তাই চালের দাম বেড়েছে। তবে প্রক্রিয়মেন্ট প্রায় এখন শেষের দিকে, এখন আবার গত দুদিন হলো ধানের বাজার নিম্নমুখী। আমরা আশা করছি চালের বাজার কাল পরশু আবার নিম্নমুখী হবে। জেলায় এবার 2,57,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন। আর সরকার জেলা থেকে ক্রয় করবে 49,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। কৃষকের কষ্টে ফলানো ধান ক্ষেত থেকে কয়েক দফায় হাত বদলে চাল হয়ে ভোক্তার কাছে যায়, কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কম দামে ধান বেচে কৃষক দিশেহারা হলেও চড়া দামে চাল কিনতে হয় অসহায় ভোক্তাদের। রংপুর অঞ্চলে ধান চালের বাজার নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বড়দরগা হাটে ভর মৌসুমেও হাতে গোনা কৃষক আর জনাদুই ব্যাপারী। পরিবহন ব্যয় ছাড়াও মন প্রতি 15 টাকার টোল গুনে এই হাটে আর আসেই না কৃষক। এবার সেচ কীটনাশকে অপ্রত্যাশিত ব্যয়ে উৎপাদন খরচ বাড়ায় কৃষকের লাভ নিয়ে শঙ্কা। তবে প্রতি লাখে 20-25 হাজার টাকা লাভ আসবেই ব্যাপারীর পকেটে। বর্তমানে আমরা যা শ্রম দিচ্ছি, এই শ্রম অনুযায়ী শ্রমের দাম বেশি, কিন্তু সেই অনুপাতে আমরা শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হওয়ার পাচ্ছি না। 730 বেচাবো, কাটার ওজনে বেচাবো, লাভ হবে মনে করেন 15 টাকা লাভ আসবে। কৃষকের হাত থেকে ফরিয়ারা ধান কিনে ব্যাপারীদের কাছে দেয়, এরপর চাতাল থেকে মিলে চাল হয়ে ডিলার বা বড় কারবারিদের গোদামে মজুদ হয়। ভোক্তার কাছে যেতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে আরেকবার হাত বদলায়। যারা মিলার স্টকে যারা আছে, হিউজ স্টকার যারা বড় মিলার যারা, তারা ইচ্ছা হলে যেন আমি কমে বেচে দেবো, ইচ্ছা হলে কমে বেচতে পারে। দাম বাড়ার কমার ভূমিকাটা অথরাইজ মিলারদের হাতে। আমাদের হাস্কিং মিল তো এখন বলতেই নাই। বিপণন বিভাগের ভরসা মধ্যস্বত্বভোগীদের উপর, চাইলেও ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। এই ভরা মৌসুমে তারা এই ধানের দামটা কমার জন্য তাদের স্টককৃত চাউলটা বাজারে ছেড়ে চালের দামটা সরবরাহ বাজারে বাড়িয়ে দিচ্ছে এবং দামটা চালের দামটা কমাচ্ছে। মিলাররা যদি সঠিকভাবে ধানটি কৃষকের নিকট থেকে ক্রয় করে এবং চাহিদা বেশি প্রদান করে, তাহলে সেই দামটাই অনুপাতিক হারে কৃষকও একটি ভালো দাম পাবে। অভিযোগ আসে যে এমুকের ইয়াটা ডুপ্লিকেট, এমুকের না নিয়ে অন্য আরেকজন নিছে, এই ধরনের যদি প্রমাণক কোনো আসে, এটা সব কর্তৃপক্ষের দেখার এখতিয়ার আছে। ধান চালের ব্যবসা করে মধ্যস্বত্বভোগীরা লাভের পাহাড় গড়ছে, আর উৎপাদন খরচ কোনো মতে উঠিয়ে বছরের পর বছর কৃষকের স্বপ্ন কুড়ে ঘরেই ফিকে হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চালকল মালিক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সফল হওয়ায় 1 সপ্তাহের মধ্যেই চালের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। শুক্রবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনের জন্য মাঝখানে 2-3 দিনের ট্রান্সপোর্টের সমস্যা ছিল। গতকালকে আমি এবং খাদ্যমন্ত্রী দুইজনই মিলে এই ট্রেডে যারা আছে, মিল মালিক, আড়তদার, তাদের সবার সাথে কথা বলেছে। তারা কথা দিয়েছে যে এই সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে 29,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশাল এই ঘাটতি কঠিন চ্যালেঞ্জে ফেলেছে এনবিআরকে। এজন্য রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতা এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দুর্নীতি ও তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি সহ বিভিন্ন কারণে প্রতি অর্থবছরের শুরুতে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কম হয়, যদিও সময়ের সাথে আদায় বাড়ে। 5 বছরে পরিসংখ্যান বলছে প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয় গড়ে 10 থেকে 14%, অথচ এবছর হয়েছে মাত্র 5.5%। প্রথম 6 মাসে 1,26,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে 97,240 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে হয়তো একটা ট্রানজ্যাকশনের বা তাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে একটা কিছু লক্ষণীয় ছিল। গ্যাস খাতে জনস্বার্থে অব্যাহতি দিয়েছি, তার ফলে গ্যাস খাতে প্রায় 11,800 কোটি টাকা আমরা পাইনি। পেট্রোলিয়াম খাতে আমাদের প্রায়
15-16 হাজার কোটি টাকার অধিক বকেয়া পড়ে আছে। তবে বিশাল ঘাটতির জন্য কর্মকর্তাদের যথাযথ তৎপরতা ও রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতাকে দায়ী করেন সাবেক এই চেয়ারম্যান। এটা 4 বা 5-এ নেমে যাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যর্থতার পরিচায়ক, কারণ আমার অর্থনীতি তো থেমে যায়নি। মনে হচ্ছে এনবিআর এর স্ব ডিপার্টমেন্টগুলো তাদের যে বিদ্যমান কর্মধারা যা যা আছে সেগুলোতে অনুসরণে তারা অপারগ হচ্ছেন। কর্মকর্তাদের কিছুটা গাফিলতি ছিল স্বীকার করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বদলি করে দেব। যারা মিথ্যা ঘোষণা দিয়ে মালপত্র ছাড় করাবে তাদের আমদানি লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয় সেসব বিষয়েও আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। গেল 3 বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবছর 33.5% প্রবৃদ্ধি ধরে 2,96,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে আয়করে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও শুল্ক ও মূসক খাতে প্রবৃদ্ধি হতাশাজনক। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। 71 জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক অনিয়মের অভিযোগে তথ্য উপাত্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়ার পরই এই তথ্য জমা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি। খুব শিগগিরই মামলা করা হবে বলেও জানান নেতারা। নানা অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগে গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত 71 জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি এবং ঐক্যফ্রন্ট। ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। এরপর গত 3রা জানুয়ারি দল ও জোটের প্রার্থীদের ঢাকায় ডেকে অনিয়ম ও কারচুপির আসন ভিত্তিক তথ্য চায় বিএনপি। একই সঙ্গে দেয়া হয় চিঠি। তারই প্রেক্ষিতে তথ্য উপাত্ত জমা দিতে শুরু করেন বিএনপি, 20 দল ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ পর্যন্ত 300 আসনের বিপরীতে 120 জন প্রার্থী অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য জমা দিয়েছেন। নির্বাচনের পূর্ব থেকে নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে যে সমস্ত ধ্বংসাত্মক কাজ, সন্ত্রাস চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং যে সমস্ত মামলা মোকদ্দমা করেছে সেই সব মামলা মোকদ্দমার তথ্য আমাদের কাছে চাওয়া হয়েছে। আমরা সেই সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এসব তথ্য সংগ্রহ করে আদালতের শরণাপন্ন হওয়ার পাশাপাশি দেশি বিদেশি গণমাধ্যম এবং কূটনীতিকদের কাছে চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরা হবে। মামলা করতে গেলেও তো তথ্যপাত্র প্রয়োজনীয়তা আছে। কূটনৈতিক গণমাধ্যম, দেশের মানুষ সবাই জানা আছে এখানে কি হয়েছে। কথা হচ্ছে এটা তো এই বিষয়গুলো তো ডকুমেন্টেড করার প্রয়োজনীয়তা আছে এবং এটা ইতিহাসের জন্য লাগবে, এটা বিশ্লেষণের জন্য লাগবে এবং এগুলোর উপর জাতিকে ভাবতে হবে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য কি করা দরকার। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ও 71 জাতীয় সংসদ নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে উচ্চ আদালতে শিগগিরই মামলা করা হবে বলে জানান বিএনপির আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যিনি নির্বাচিত হয়েছেন তিনি আইন অনুযায়ী হয়নি, আইনসঙ্গত হননি, তার বিরোধিতা বাতিল করে যিনি আবেদন করেছেন তাকে মেম্বার অফ পার্লামেন্ট ঘোষণা দেওয়া হোক। আর থার্ড যেটা হলো যে তৃতীয় যেটা উনি পুরো নির্বাচনটা বাতিল চাইতে পারেন, নতুন তফসিল ঘোষণার দাবি করতে পারেন। এই হল রিলিফ। তো যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানানো হবে বলে জানান বিএনপির নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে বিএনপি ও ঐক্যফ্রন্টকে সংসদে এসে আলোচনার আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রীর দাবি, খুব শিগগিরই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে। শুক্রবার দুপুরে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। আমরা আশা করেছিলাম 71 জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও জাতীয় সংলাপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে গাজীপুরের চন্দ্রামোড়ে ফ্লাইওভার ও রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বিএনপি। ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবিও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক বিশ্বে যে নির্বাচন স্বীকৃতি পেয়েছে সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। তারা আগে সংসদে আসুক, অধিবেশনে যোগ দিক। 30 তারিখ সংসদ অধিবেশন, আমি আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য।
এদিকে শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরোধিতার কারণে খুব শিগগিরই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা হয়ে যাবে। বহু দল চলে গেছে, ইতিহাসে নাম নাই। আর ওটা তো আমি রাজনৈতিক দল মনে করি না, এটাকে কখনো আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম। অন্যরা কি ব্যাখ্যা করে আমি জানি না। আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে জাতি, এটা উন্নয়নের পক্ষে। আজকে সেখানে আমরা আমাদের কাজ যেগুলো আছে, মহাপরিকল্পনাগুলো, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিএনপি ও ঐক্যফ্রন্টের দাবি দেওয়া সংসদে এসে বলা উচিত বলেও মনে করেন আওয়ামী লীগের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ঐক্যফ্রন্ট ভোটারদের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিদেশি প্রভুদের কাছে সাহায্য চাইছে বলে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নির্বাচনকে মিথ্যা প্রমাণ করতে বিএনপি ঐক্যফ্রন্ট লবিং করছে বলেও মন্তব্য করেন তিনি। জয় বলেন, গত এক দশকে এটি ছিল সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কেউ কোনো কারচুপির প্রমাণ দেখাতে পারেনি। এর মাধ্যমে প্রমাণিত নির্বাচন সুষ্ঠু হয়েছে। সাধারণ মানুষ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন সূচকে 4 ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার অবস্থা গেলবারের চেয়ে খারাপ হলেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে এ সূচকে। অন্যদিকে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের অবস্থার আরও অবনমন ঘটেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ সূচকে 10 এর মধ্যে 5.69 পয়েন্ট নিয়ে এবার 4 ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। 163টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 25তম, যেখানে গত বছর 21তম অবস্থানে ছিল বাংলাদেশ। 9.74 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাক, অর্থাৎ বিশ্বের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ মধ্যপ্রাচ্যের এ দেশটি। প্রতিবেদনটিতে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈশ্বিক বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশের সহিংস চরমপন্থা দমনের পদক্ষেপগুলোর কথা উল্লেখ করা হয়েছে। রাজধানীর মিরপুরে ভবনের ছাদ থেকে ফেলা ইটের টুকরার আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মিরপুর 1 নম্বরে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহর স্বজনরা জানান, শিশুটিকে নিচে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় 4তলা ভবনের ছাদ থেকে ইটের টুকরা পড়লে গুরুতর আহত হয় 2 জন। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় শিশুটির। মিরপুর 1 নম্বরের জোনাকি রোডের নিজ বাসার সামনে 16 দিন বয়সী আব্দুল্লাহকে নিয়ে রোদে দাঁড়িয়েছিলেন শিশুটির খালা। এ সময় পাশের 4তলা ভবনের ছাদ থেকে ইটের টুকরো ফেলা হয় তাদের উপর। আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইটেই বাবুর মাথা ফেসে পড়ছে, তখনই ইট ছুটে বাবু পড়ে গেছে। আর ইটটাই এত বড় ইট ছিল, ওই ইটটাই কুয়াতে পড়ে গেছে। সেখানে আমি বাবুরা তাড়াতাড়ি আসে পড়ছি, তারপরে ওই বাচ্চাটা আরো 3টা ইট ফেলাইছে। পরিবারের সদস্য প্রতিবেশীরা জানান, বাসার মালিক ও ভাড়াটিয়ারা দাবি করছেন কয়েকটি শিশু ছাদে খেলার সময় ইট ফেললে এই দুর্ঘটনা হয়। বড় মানুষ লুকায় ফেলাইছে ওই বাচ্চাটারে। একটা ছোট্ট মেয়ে দেখাইছে, আমি বলতেছি এই বাচ্চা জীবন হয় ইট ফেলাইতে পারবো না, 3টা ইট। আমি আবার সুন্দর করে বলতেছি, মা তুমি কি ইটটা ফেলাইছো? এলাকায় পুলিশ আমার বকা দিল। ছোট বোন ওর মাথা বাড়া আগে পড়ছে, পড়ার পরে যে বাচ্চারা কোলে ছিল মাথা ফাটিয়ে আবার ওই বাচ্চার চাপা বাড়ায় পড়ছে। 2-3 হাসপাতাল নিচে, শিশু হাসপাতাল নিচে, আর এক জায়গায় নিচে, বাচ্চার নাই। যে বাচ্চা ইট ফেলাইছে ওই বাচ্চা 4.5 বছর কি 5 বছর হইব বাচ্চা বয়স। অভিযুক্তরা বয়সে শিশু হয় আইনগত ব্যবস্থা না নিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার কথা জানায় নিহত শিশুটির পরিবার। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। শীতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সর্দি, কাশি, শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 100 খানেক রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। 41 দিনের শিশু নাফি শীতের প্রকোপে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রাজধানীর বারডেম হাসপাতালে। তাকে সুস্থ করতে মা ও চিকিৎসকের চেষ্টার কমতি নেই। শিশু হাসপাতালে রোগীর সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে এখন দ্বিগুণ। এদের অধিকাংশই
ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমার সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে প্রতিদিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কেউ কেউ বাড়ি ফিরলেও অনেককেই থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়। আমার বাচ্চা 2 দিন ধরে খুব ঠান্ডা, জ্বর আর কাশি, শ্বাসকষ্ট, এই জন্য ডাক্তার দেখাতে আসছি ইমার্জেন্সি। বাচ্চার পাতলা পায়খানা হয়েছে আজকে 4-5 দিন। পাতলা পায়খানা বন্ধ হওয়ার পরে এখন বমি হইতেছে আজকে 3 দিন। এ সময় অভিভাবকদের হবার দিকেই বেশি জোর দিলেন চিকিৎসক। ধুলাবালি থেকে শিশুদের দূরে রাখার পাশাপাশি বিশুদ্ধ ও কুসুম গরম পানি খাওয়ানোর পরামর্শ তাদের। ঠান্ডাটা অ্যাভয়েড করবে বা বাইরে থেকে বাতাসটা না ঢুকতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তারপর কাপড় ওয়েল কাভার থাকতে হবে, কাপড় চোপড় পরাতে হবে। যে আবার বেশি গরম করতে গিয়ে আবার অতিরিক্ত গরমে কিন্তু আবার দেখা যায় যে ঘাম শুকিয়ে আবার নিউমোনিয়া বা ঠান্ডা লেগে যেতে পারে। যদি কোনো পেশেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট হয় সেক্ষেত্রে তার যে মেডিকেশন সে রুটিনলি নিচ্ছে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে এবং ঠান্ডা জাতীয় খাবারটা স্পেশালি যে ঠান্ডা পানি বা আইসক্রিম যেগুলো বাচ্চারা পছন্দ করে খুব, এগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করলেন চিকিৎসক। তবে শীত শেষে আবহাওয়া পরিবর্তনের সময় আবারও বাড়তে পারে রোগের প্রকোপ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুরের নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত ফি আদায় হয় এবং তার যদি আমরা অভিযোগ পাই এবং প্রমাণ আমরা যদি পাই, তাহলে আমরা অবশ্যই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব। আর শিক্ষার মান উন্নয়নের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, ইনশাল্লাহ আগামী 5 বছরে আমাদের চেষ্টা তাই থাকবে। এদিকে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কারিগরি শিক্ষায় তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। প্রশ্ন ফাঁসের বিষয়টা পার্শ্ববর্তী দেশ ভারতেও একটা চ্যালেঞ্জ, প্রশ্ন ফাঁসের বিষয়টা উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতেও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা প্রতি বছরে আসবে, প্রত্যেক পরীক্ষার সময় আসবে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে সকলে একসাথে মিলে মোকাবেলা করতে হবে। ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে প্রশ্ন যেন পাওয়া যায়, যাতে করে সেই ক্ষেত্রে ফাঁসের বিষয়টা, প্রিন্টিং এর বিষয়টা কমিয়ে আনা যায়, সেটা একটা চিন্তা ভাবনা হচ্ছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সহ অনেকে। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন। দেশের নানা সংকটে সৈয়দ আশরাফের দূরদর্শী নেতৃত্বের কথাও উঠে আসে গুণীজনদের বক্তব্যে। অনুষ্ঠানে গান ও কবিতায় সৈয়দ আশরাফকে স্মরণ করেন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিরা। এবার প্রবাসের খবর। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়েত সিটির ওয়াতিনিয়ার জৈন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কুয়েত শাখার সভাপতি সাদেক হোসেন। এতে বিমলকান্তি রায়, শামসুল আলম, দিদারুল আলম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সৈয়দ আশরাফুল ইসলামের জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ উন্নয়ন ও শান্তি চায় বলেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান। বৃহস্পতিবার দুবাইয়ে আরব আমিরাত প্রবাসী নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেলিম ওসমান বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন অগ্রগতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আহমেদ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা নাসরিন ওসমান, মোহাম্মদ মোক্তার হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় কিশোরী ফুটবলারকে ধর্ষণ মামলায় অভিযুক্ত নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে ফুটবলার এবং নবম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে নয়ন। এ জেরেই গত ৯ ডিসেম্বর রাতে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে সে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলে মাসখানেক ধরে। পরে গত 10ই জানুয়ারি কুষ্টিয়া সদর থানায় মামলা করে নির্যাতিতার পরিবার। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতারের পর থানা হাজতে রাখা হয়েছে। এদিকে জেলা সদর হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানায় পুলিশ। আমি খেলায় ডিস্টার্ব করতে আমি আসা যাওয়ার তার গার্জেনকে বলা হয়েছে, তারা গুরুত্ব দিইনি। গার্জেনকে বলার পরে তার চরম রাগ। মুখ চোখ যখন বাঁচিয়ে এরকম নির্যাতন করেছে, নির্যাতন করার পরে যখন তাপাল করেছে তখন ঠিক পাইছে। 9 তারিখে সন্ধ্যার দিকে হরিপুর থেকে একটা মেয়ে এবং তার দাদি সে সঙ্গে নিয়ে থানায় আসে এবং থানায় সে স্বীকার। বিষয়টার সঙ্গে সঙ্গে আমি তাদের কাছ থেকে এজাহার লিখে নিই। এজাহার লিখে নিয়েই আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকে দর্শনকারী আসামিকে আমরা গ্রেফতার করি, মেডিকেল সম্পন্ন করি এবং ভিক্টোরিয়া গাড়িতে জবানবন্দি গ্রহণ করি। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 11 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, শুক্রবার ভোরে কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হেঞ্জু মাঝিকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এর আগে এ মামলায় আরও 10 জনকে গ্রেফতার করা হয়। গত 30 ডিসেম্বর রাতে সন্তান ও স্বামীকে বেঁধে রেখে সুবর্ণচরে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের অফিসিয়াল ফেসবুক আইডি রয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের কারোরই ফেসবুক পেজ নেই। তাদের নামে পরিচালিত পেজগুলোকে আনঅফিসিয়াল ঘোষণা করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। গাজীপুরের গাওড়াইদে স্ত্রীকে হত্যা ও লাশ গুমের ঘটনার মূল হোতা স্বামী শাহজাহান মিয়া সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 1। শুক্রবার দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সিইও লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম। বৃহস্পতিবার বিকেলে ডেমরায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন দেশের বাইরে ছিল শাহজাহান মিয়া। দেশে ফিরে তার পাঠানো টাকার হিসেব চাইলে স্ত্রী আফরোজা বেগমের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এরই জেরে গত 3রা জানুয়ারি আফরোজাকে শ্বাসরোধ করে হত্যা করে শাহজাহান মিয়া। লাশ গুম করতে লেগুনা চালক মুকুল ও খাবার হোটেলের কর্মচারী খোকনকে টাকা দেয় সে। এ ঘটনায় আটক 3 জনই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদিকে গাজীপুরে আলাদা এক অভিযানে ডাকাত চক্রের 6 সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। তৎপরতা শুরু করি, এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল 3 তারিখ সকাল 9টার সময় সেই গলা টিপে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। হত্যা করার পরে সে তার লাশটি খাটের নিচে রেখে দেয় এবং ওই তারিখ মানে 3 তারিখ রাত 12টার সময় সে আরো 2 জন তার বন্ধুকে ডেকে নিয়ে আসে। এর মধ্যে একজন হচ্ছে মুকুল আর একজন হচ্ছে খোকন। এই 2 জনকে সে মুকুলকে 4000 টাকা এবং খোকনকে 2500 টাকা দিয়েছিল বাসা থেকে 220 গজ দূরে একটি সেফটি ট্যাঙ্কের মধ্যে লাশটা ক্যারি করার জন্য। তারা 3 জন মিলে রাত 12টার সময় লাশটি নিয়ে যায়। ছুটির দিন হওয়ায় শুক্রবার বিকেল থেকেই ক্রেতা দর্শনার্থী সমাগমে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসর। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব মিলে অনেকে এসেছেন ঘুরতে। পছন্দ মতো পণ্য চোখে পড়লে কিনে ফেলার পরিকল্পনাও রয়েছে তাদের। আবার অনেকেই স্টল, প্যাভিলিয়ন ঘুরে ঘুরে কিনছেন তাদের দরকারি নানা পণ্য। পোশাক আর গহনা, কসমেটিক্সের স্টলে রয়েছে বাড়তি ভিড়। পণ্য কেনার চেয়ে দর্শনার্থী ছিল বেশি। তবে বেচাকেনা জমে উঠতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানান বিক্রেতারা। শুক্রবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি,
প্রাইস দেখলাম সবকিছুর, পরবর্তীতে এসে অফার দিলে আমরা এসে কেনাকাটা করব। ভিড়টা বেশি, ভেবেছিলাম আজকে কম দেখে ফার্স্ট আসলাম, বেবি নিয়ে ভিড়ের মধ্যে যতটুকু দেখলাম ভালোই। আম্মুর সঙ্গে আমি একটা খানা কিনতে যাই। শুক্রবার যেহেতু বন্ধের দিন, জমজমাট একটা ব্যাপার, বন্ধের দিনে আসলাম ঘুরতে, ভালোই লাগছে খুব। যখন দেখবো যে মানে পুরোপুরি জমে গেছে, আমার ফ্যামিলিও তো এখনো আসে নাই, ওরা প্রস্তুতি নিচ্ছে, হয়তো নেক্সট উইকে ওদেরকে নিয়ে আসবো। বন্দরনগরী চট্টগ্রামে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। কুয়াশার কারণে সাগরে মাছ ধরতে সমস্যা হওয়ায় বাজারে আসছে ফ্রোজেন ফিশ। তবে প্রকারভেদে কেজি প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দেশি মাছের দাম। আর ইলিশ মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে, তার সাথে যুক্ত হয়েছে কুয়াশা। আর এই কুয়াশার কারণে সাগরে মাছ ধরা অনেকটা দুরূহ, তাই বাজারে কমেছে সামুদ্রিক মাছের যোগান, যে কারণে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 40 টাকা পর্যন্ত। শীত মৌসুমে ইলিশ মাছের স্বাদ কম থাকে, তাই দামও থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে। আজ কেজি প্রতি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত, তবে জাটকা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। মাঘ মাসে শীত পরে মাছ একটু কমে গেছে, তারপরে আলাদা আস্তে আস্তে সামনে বাড়বো। মাছের প্রতি কেজি প্রতি 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা বাড়তি আছে, দিন দিন বাড়ে, কমে না। ফ্রিজিং ইলিশ ওগুলা 300, 320, এই ধরনের, আর যেগুলো দেশি ইলিশ 500, 550। সামুদ্রিক মাছের যোগান কম থাকলেও বেড়েছে দেশীয় মাছের যোগান। বিশেষ করে শীত মৌসুমে পুকুর এবং খালগুলো শুকিয়ে যায়, তাই পাওয়া যায় প্রচুর মাছ। আর এই মাছের যোগান বেড়েছে বাজারে, যে কারণে সব ধরনের দেশীয় মাছের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। কাতলা আছে 7,000, 8,000, এই তেলাপিয়া 44, 4,000। দেশি মাছ সস্তা, যে জন্য দাম কম, ওই জন্য এখন এদের চাহিদা বেশি। অন্যান্য মাছের তুলনায় দেশি মাছ সবাই কেনার সাধ্যের ভিতরে আছে। সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের, বিশেষ করে সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ার অভিযোগ তাদের। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 400 থেকে 500 মেট্রিক টন মাছের যোগান হয়, চাহিদাও থাকে একই রকম, যে কারণে সব ধরনের মাছ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। শীতে রাজশাহীর বিভিন্ন গ্রামে চলছে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। বাজারে এবার গুড়ের ভালো দাম ওঠায় খুশি গাছিরা। সুস্বাদু হওয়ায় এ গুড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বলে জানান ব্যবসায়ী ও আড়তদাররা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতে সকালের সূর্য উঁকি দিতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে বাসায় এনে রস জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। অনেকে আবার ভালো দাম পাবার আশায় হাইড্রোস, চিনি ও ফিটকিরি মিশিয়ে গুড়ের রং আকর্ষণীয় করে তোলেন। পরে গুড়ের চাকি তৈরি হলে বিক্রির জন্য রাজশাহীর বানেশ্বর, পুঠিয়া, ঝলমলিয়া ও বাগাহাটে নিয়ে যান। গাছিরা প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করে পাচ্ছেন 60 থেকে 75 টাকা। জাল হওয়ার পর গুড় হবে, গুড় হওয়ার পর ধরেন আমরা সারাত ঢালবো, ঢালার পরে তুলবো, তুলে ঢাকি থুবো, এরকম ভাবে আবার ধরেন গাছ লাই টিপবো, ধরেন আবার নামবো। গুড়ের কালারটা ভালো হয়, তাহলে গুড়ের কালারটা হইলে বাজারে বেশি শান্তি হয়, মুকামে ভালো টানে কালার জন্য। চিনি, ফিটকিরি এগুলো দিলে গুড়ের মান আসে। শীতের এই মৌসুমে গুড় উৎপাদনের সাথে জড়িত এলাকার প্রায় 20,000 গাছি এবার গুড়ের আশানুরূপ দাম পাওয়ায় ভালোভাবে ঘুরছে তাদের জীবন সংসারের চাকাও। ঢাকায় যায়, চিটাগাং যায়, খুলনা যায়, বরিশাল যায়। মানের উপর দাম, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ দেয় নাই, বেচা কেনা করেও আরাম পাচ্ছে। গুড় তৈরি করি এবং আমাদের এখানকার গুড়ের মান ভালো, মোটামুটি ভালো, এবং বাজারজাত সুস্বাদ, খেতে সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানকার স্বাদ বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা জানান চাহিদা থাকায় এখানকার গুড় চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যত শীত পড়বে তত ভালো, শীত পড়বে না এটা চলবে না। 4 মাস গুড় হয়, শীতের সিজনে মোটামুটি সংসারটা ভালোই চলে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় খেজুরের গাছের সংখ্যা প্রায় 8 লাখ। প্রতি শীত মৌসুমে 8,000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখন পর্যটকের সরগরম।
সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতে আনন্দ আর হই হুল্লোড়ে সময় কাটানোর পর সন্ধ্যায় তারা ভিড় করছেন বার্মিজ মার্কেটগুলোতে। নির্বাচনের পর নতুন বছরের শুরুতেই পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরো সৈকত তীর। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা। বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্কিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি, তাই আমার আম্মু আব্বুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি 1 মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিজ মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিজ মার্কেটের দোকানিরাও। বার্মিজ মার্কেট আসে মাগরিবের পর আর কি, সন্ধ্যার পরে। এখানেও মোটামুটি হচ্ছে এখন ব্যবসা। আমাদের ডেইলি 20-50 টাকার মধ্যে ডেইলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামু বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা নিয়ে একটি রিপোর্ট। পাখিদের কিচিরমিচির আর লাল পদ্মের ঝিল দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় করেছেন দর্শনার্থীরা। 18তম বারের মতো এবছরও প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পাখি মেলা। প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাখিদের অভয়াশ্রম হতে পারে। কিচিরমিচির শব্দে নীল আকাশে ডানা মেলে উঠছে পাখি, কখনো বা ক্লান্ত হয়ে ঝিলের ধারে জল কেলিতে একটু বিশ্রামের চেষ্টা। সূর্যের প্রখরতা বাড়ার সাথে আড়মোড়া ভাঙতে থাকে হাজার হাজার পরিযায়ী পাখির। নাম না জানা হাজারো পাখির কলকাকলিতে প্রতি বছর এমন অপরূপ সাজে সেজে ওঠে সবুজ এই ক্যাম্পাস। প্রতি শীতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চোখে পড়ে পাখিদের এই সম্মিলন। 2000 সাল থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ আয়োজন করে আসছে পাখি মেলার। ব্যতিক্রম ছিল না এবারও। অতিথি পাখিদের সমারোহ দেখতে ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। শালিক দেখেছি, পেঁচা দেখেছি, তারপর টিয়া দেখেছি, অনেক পাখি দেখেছি। ছোট সরালি বিভিন্ন প্রজাতির পাখি, যেটা অন্য কোথাও দেখা যায় না, একটা দিনের জন্য এখানে আসা হয়। পাখি থাকলে গাছ থাকবে, গাছ থাকলে ফুল এবং ফল থাকবে। ছোটরা এই পাখিগুলো দেখে আনন্দ পায়, তারা শিখতে পারে যে কোনটা মাছরাঙা পাখি, কোনটা পেঁচা, ওরা এগুলো দেখছে এবং অভিভূত হচ্ছে। শহরের আমরা যে ফ্ল্যাট বাসাগুলোতে থাকি সেখানে তো আসলে এই পরিবেশটা নাই। অতিথি পাখিদের বিচরণে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে দর্শনার্থীদের আহ্বান জানান কর্তৃপক্ষ। পাখি যাতে বিরক্ত হয় এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না। অযথা লেকের বেষ্টনী ডেঙ্গিয়ে এলে পাখির কাছাকাছি যাওয়া যাবে না। পাখি যদি নিরাপদে সেখানে অবস্থান করতে পারে, আমরা দর্শনার্থীদের এসেও পাখি দেখতে পারবো এবং পাখির আবাসস্থলে টিকে থাকতে পারবে। প্রতি বছর দেশি বিদেশি মিলিয়ে 10 প্রজাতির পাখির সমাগম ঘটলেও এবার দেখা মিলেছে মাত্র 5 প্রজাতির। সুদূর উত্তর থেকে ছুটে আসা এই পরিযায়ী পাখিরা শুধুমাত্র আশ্রয়ের খোঁজে ছুটে আসে হাজার মাইল পথ পাড়ি দিয়ে, রক্ষা করে আমাদের প্রাণ এবং প্রকৃতির নিবাস। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অতিথি পাখিরা যাতে অবাধে বিচরণ করতে পারে সেই পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। তোহাকান তামিম, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক, মিলারদের বিরুদ্ধে অভিযোগ। 1 সপ্তাহের মধ্যে দাম কমার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি কারণ বলছেন বিশ্লেষকরা।
নির্বাচনে অনিয়মের অভিযোগের আসন ভিত্তিক তথ্য উপাত্ত জমা দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। তুলে ধরা হবে গণমাধ্যম ও কূটনীতিকদের কাছে, বললেন নেতারা। ঐক্যফ্রন্টে জাতীয় সংলাপের দাবি হাস্যকর, বললেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে সংসদে আসার আহ্বান। এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি, আইইপির প্রতিবেদন। বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা, অন্য দেশেও ব্যবহারের পরামর্শ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।